জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশ পরিচালনায় অদক্ষতা মানবে না মানুষ, বললেন তারেক রহমান। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। যত ধরনের বৈষম্য আছে সব ধরনের বৈষম্য মুছে যাক এবং আমরা একটা সমতার বাংলাদেশ চাই। যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, সেগুলো যেন ঠিক থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণিতে কিছু স্কোপ নাই, না হলে ওখানেও দিয়ে দেওয়া হতো যে বঙ্গবন্ধুর গণিত ভাবনা। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও পরিবারের অতিরঞ্জিত বন্দনা হয়েছে সেমিনারে বক্তারা। রংপুরে শহীদদের পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 60 দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ। দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গা সংকট, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বে অব বেঙ্গল সম্মেলন উদ্বোধন। জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে লাখো কোটি টাকা লুটপাট। হাইকোর্টের পর্যবেক্ষণের পরও চুক্তি বাতিলে জটিলতা দেখছেন উপদেষ্টা। এবং রাজধানীতে বিনোদন কেন্দ্র খেলার মাঠ থেকেও নেই। 6 বছর ধরে বন্ধ ঢাকা শিশু পার্ক। অযত্নে পড়ে আছে বাকিগুলো। মাঠ উদ্ধারের আশ্বাস উপদেষ্টার। অন্তর্বর্তী সরকার জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের কাজের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার পরিচালনায় অদক্ষতা মানবে না দেশের মানুষ। আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আসছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের কাছে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা মহলে চলছে আলোচনা। এবার অন্তর্বর্তী সরকারের কাজের গতি ও তাদের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় অদক্ষতা প্রকাশ পেলে জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা, সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। বর্তমান সরকার কিছু সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে ভোটের আয়োজন করতে হবে। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা মানুষের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের আমলে পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত বন্দনা করা হলেও অবহেলিত ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্য নায়করা, এমন পর্যবেক্ষণ শিক্ষা বিশেষজ্ঞদের। বর্তমান প্রজন্মকে ইতিহাস সৃষ্টিকারী আখ্যা দিয়ে জুলাই গণ অভ্যুত্থান সহ ইতিহাসে যার যে অবদান তা তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে আওয়ামী লীগ সরকারের আমলের পাঠ্য বই। নতুন বছরের বই কেমন হওয়া উচিত শনিবার তা নিয়ে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত গোল টেবিলে মতামত তুলে ধরেন অংশীজনরা। 16 বছরের পাঠ্য বই পর্যালোচনা করে শিক্ষা বিশেষজ্ঞরা বলেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়েই শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বন্দনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হলেও কিছু কিছু জায়গায় মুছে ফেলা হয়। শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান, যা স্পষ্ট ইতিহাস বিকৃতি। শুধুমাত্র শেখ মুজিবের বন্দনা করা হয়েছে, যেরকম মুজিব ইন স্কুল ডেজ। ইংরেজি বইতে স্পোর্টস এবং গেমস যে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়তে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে শেখ মুজিবুর রহমান আসলে কতটা খেলাধুলা পছন্দ করতেন সেই বিষয়টি এসছে। শহীদদের বীরত্ব গাথা ও অভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নামগুলো উঠে আসুক, ঘটনাগুলো উঠে আসুক। ইতিহাসে যার যে অবদান তা পাঠ্য বইয়ে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 24-এর হিস্ট্রি, এটা যেহেতু গঠিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। পাঠ্য বইয়ে জুলাইয়ের ইতিহাস দেওয়ার যে প্রাথমিক যে ভাবনা শুরু থেকেই আমাদের কম বেশি আছে। পাঠ্য বইকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার না বানানোর আহ্বান অংশীজনদের। রক্ষা করে কিভাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করবে সরকার, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আর দ্রুত খুনিদের বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রংপুরে গণ অভ্যুত্থানে শহীদ 44 পরিবারকে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমার ছেলে মারা গেছে, গুলি হয়ে মারা গেছে, ওই বেটা আমার ভরণ পোষণ করবে, আমি এই বিশ্বাস চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলেকে হারান রংপুরের কাউনিয়া উপজেলার কৃষক নিজামুদ্দিন। সন্তানের জন্য এখনো তিনি ডুকরে কাঁদেন। দোষীদের বিচার ছাড়া কিছু চান না তিনি। নিজামুদ্দিনের মতো বাকরুদ্ধ শহীদ পরিবারের প্রিয়র মা বলেন, এই আর্থিক অনুদান দিয়ে মিটবে না ছেলেকে হারানোর শোক। কোটি কোটি টাকা যেহেতু বিদেশে পাচার হয়েছে, এইরকম একটা ভাঙা দেশে এইটুক করতে গিয়ে আমরা যারা শহীদ বাবা মা আছি, আহত বাবা মা আছি, তাদেরকে যদি আমরা একটু ধৈর্য না ধরি তাহলে আমরা ভালো কোনো ফল পাবো না। জাতীয় সঙ্গীত ও নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এই সভা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, যে কোনো যৌক্তিক দাবিতে শহীদ পরিবারের পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। 2 উপদেষ্টা বলেন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কাজ করবে সরকার। 24 সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে, এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমরা প্রত্যেকের পাশে পৌঁছাতে চাই, কিন্তু প্রত্যেকের পাশে জনে জনে পৌঁছানো খুব কঠিন কাজ, এটা আপনারাও বোঝেন। কিন্তু আমরা অন্তর থেকে, আত্মার থেকে তাদের কাছে আছি। রংপুর বিভাগের 44 জন শহীদ পরিবারের প্রত্যেককে নগদ 5 লাখ টাকার অর্থ সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সারা দেশে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়। এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের।
মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ। এতে করে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর আশানুরূপ সমর্থন পায়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। In 8 years, the level of support that we expected from our neighbors, big neighbors, has not been forthcoming. For China, Myanmar remains very important for its access to the Bay of Bengal. Similarly, India thinks that the Kaladan project is an important way of access to its northeastern states. So, for that project, it has to keep a very good relations with Myanmar. And for this, I am being a little frank, we have been sort of a victim of the circumstances. I believe that it is not going to remain a problem for Bangladesh forever. It is going to become a problem for everyone else. বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণরা আওয়াজ তুলেছে, সামনের বাংলাদেশ হবে বাক স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং সবাইকে সঙ্গে নিয়ে সমাজ গড়ার। ভূরাজনীতির নানা দিক নিয়ে আলোচনায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উদ্বোধন হলো বে অফ বেঙ্গল কনভারসেশন। বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকদের অংশগ্রহণে সিজিএস এর আয়োজনে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। We know what it is like to be pushed away and punished severely for no fault of yours, to face forces far bigger than ourselves. But we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh. বৈশ্বিক পরিবেশ রক্ষা ও বৈষম্য দূর করতে নতুন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদ কুক্ষিগত করা এবং পরিবেশ ধ্বংস রুখতে নিজের প্রবর্তিত 3-0 ধারণা অনুসরণের আহ্বান এই নোবেল বিজয়ীর। This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. অনুষ্ঠানে বিদেশি অতিথিদের ঢাকার রাস্তা ঘুরে তরুণদের আঁকা দেয়ালচিত্র দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা পাঠান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো রদ্রিগেজ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টালের নামে লুটে নেওয়া হয়েছে 1,05,000 কোটি টাকা। উচ্চ আদালতের পর্যবেক্ষণে এসব বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করতে বললেও তাতে জটিলতা দেখছেন উপদেষ্টা। কামরুল হাসান সবুজের প্রতিবেদন। 1 নম্বর চ্যালেঞ্জ যদি বলি আজকে আমাদের রপ্তানি খাতের জন্য, সেটা হচ্ছে জ্বালানি সংকট এবং সাথে বিদ্যুৎ। জ্বালানি সংকট একটি ভয়াবহ সংকটে কিন্তু রূপ নিতে পারে যদি আমরা এটিকে ম্যানেজ করতে না পারি। ব্যবসায়ী থেকে অর্থনীতিবিদ, শিল্পের চাকা ঘুরিয়ে দেশের উন্নয়নে বড় বাধা হিসেবে বছরের পর বছর ধরে সামনে আনেন জ্বালানি সংকটের কথা। এই সংকট কাটাতে আবার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় লোপাটের প্রতিবেদনও এসেছে গণমাধ্যমে, গবেষণা সংস্থার প্রতিবেদনে। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 তৈরি করেছিল বিগত সরকার। এই আইনের অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমতি দেয়া হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পান তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। এই আইনের পরিকল্পনা ও প্রচার সংক্রান্ত ধারা 6(2) ও কুইক রেন্টাল কার্যক্রমকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে করা 6(9) ধারাকে গেল বৃহস্পতিবার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত। আংশিক প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 2-1টি ধারা নয়, পুরো আইনটি বাতিল করা উচিত। যে সমস্ত কার্যক্রম দ্বারা আমাদের জ্বালানি অধিকার খর্ব করা হয়েছে, যে প্রক্রিয়ায় হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দীর্ঘ 1.5 দশক ধরে লুণ্ঠন হয়েছে, পাচার হয়েছে, সেই কার্যক্রম অবৈধ হবে না যদি আইন বাতিল না হয়।
গবেষণা সংস্থা সিপিডির তথ্য, কুইক রেন্টাল চালাতে গিয়ে ক্যাপাসিটি চার্জের নামে 14 বছরে জনগণের পকেট থেকে হাওয়া হয়ে গেছে 1,05,000 কোটি টাকা। যদিও শিল্পের সমস্যা সমাধানে তেমন কাজেই আসেনি সরকারের দেয়া বিশাল অঙ্কের ভর্তুকি। এ অবস্থায় সরকারকে ভিন্ন পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন শিল্পোদ্যোক্তারা। পার্মানেন্ট লো কস্ট এনার্জির দিকে অনেক আগে চলে যাওয়া উচিত ছিল। কিছু আমাদের রিনিউয়েবল এনার্জি, কিছু কয়লা, কিছু গ্যাস, কিছু তেল, এরকম একটা মিক্সড এনার্জি সোর্স আমাদের আরো আগেই আমার মনে হয় এখানে যাওয়াটা প্রয়োজন ছিল। এমন দাবির মধ্যেই অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা জানালেন, আদালত রায় দিলেও সহজে বের হওয়া যাবে না কুইক রেন্টাল চুক্তি থেকে। আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় না, কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। তো ওই জন্য আমরা এগুলো খুব ধীরস্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। গেল বছর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এক প্রতিবেদনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনকে কালো আইন উল্লেখ করার পর বরখাস্ত হয়েছিলেন বিভাগটির উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমান ও অতিরিক্ত সচিব SM হামিদুল হক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের নামে দীর্ঘ 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম প্রধান আকর্ষণ শিশু পার্ক। আর সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। কবে শেষ হবে সংস্কার কাজ কিংবা অন্যগুলোর কি পরিণতি হবে সে তথ্য নেই কর্তৃপক্ষের কাছেই। ইটকাঠ আর কংক্রিটের এই নগরীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। স্বাস্থ্যকর বেঁচে থাকায় নির্মল পরিবেশের খোরাক মেটানো পার্কগুলোও যেন বিলীন হবার পথে এই মেগা সিটিতে। শিশু তো বটেই, নানান বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কটিতে এখন শুনশান নীরবতা। কারণ প্রায় 6 বছর ধরে ঢিমে তালে সংস্কার চলছে এখানে। সংস্কারের নামে অযত্নে পড়ে আছে পার্কের রাইডগুলো। জানা গেছে ভূমি সংক্রান্ত জটিলতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংস্কার। অনেক জটিলতা ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। শুধু শিশু পার্কই নয়, সায়েদাবাদের এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিও করুণ অবস্থায় ধুঁকছে। পার্কের জায়গা দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশন গাড়ি। একই অবস্থা সোনারগাঁ মোড়ের পান্থকুঞ্জ নামে বহুল জনপ্রিয় এই পার্কটির। এদিকে ফার্ম গেটের শহীদ আনোয়ারা পার্কটির জায়গা দখল করে তৈরি হয়েছে দোতলা মেট্রো রেলের অফিস। বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে রয়েছে মাত্র 27টি পার্ক, আর উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে রয়েছে মাত্র 23টি, যার অধিকাংশই ব্যবহার করার মতো নয়। নগর পরিকল্পনাবিদরা মনে করেন সংস্কার কাজ দ্রুতই শেষ করা উচিত। অধিকতর সংস্কার হলে সেটা ধাপে ধাপে হবে, কিন্তু পার্কে তালা মেরে উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করা, এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। শুধু মানসম্মত আবাসনই নয়, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও। পরামর্শ পরিকল্পনাবিদদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যে দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধার করে খেলার উপযোগী করা হবে। কোনো ধরনের কমপ্লেক্স তৈরি হলে তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংসদ ভবনে মাঠের নামকরণ অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি, এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি তাদেরকে সেটা জানাবো। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।